কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা শব্দ নিয়ে কিছু আলোচনা করা শুরু করব। তো শব্দ জিনিসটা তো সবাই জানো আসলে জিনিসটা কী। মনে করো তোমার হাত থেকে কোনো কিছু পড়ে গেল, বা তুমি ইচ্ছা করি ধরো জোরে কোনো কথাবার্তা বললে বা জোরে কোনো সাউন্ড করলে, এগুলো কিন্তু তুমি শব্দ, তাই না? তো ধরো তোমার হাত থেকে কোনো কারণে প্লেট মাটিতে পড়ে গেল, প্লেনটা কি ঝনঝন শব্দ করে ভেঙে পড়বে না? এইটা কি তোমার একটা শব্দ। তো শব্দ জিনিসটা কিভাবে উৎপন্ন হয় সেটা কি তোমার কোনো ধারণা আছে? শব্দ আসলে উৎপন্ন হয় কম্পন থেকে। মনে করো এই যে স্কুলে যে ঘন্টা বাজায়, বা আগে যে স্কুলে ঘন্টা বাজাতো, মনে করো ধরো এই যে এরকম একটা রশি থেকে রশি ছিল, একটা রশির মধ্যে তোমার মনে করো একটা সামথিং একটা শক্ত পাত ঝোলানো থাকতো, আর কেউ একজন এসে হাতুড়ি দিয়ে জোরে একটা এখানে বাড়ি দিলে কী হতো, এই হাতুড়ির আঘাতে এই পুরো ঘন্টাটা বা পুরো এই থালার মতো জিনিসটা কাঁপতে থাকতো। এত জোরে কাঁপতো যে কম্পনের কারণে একটা সাউন্ড ক্রিয়েট হতো, এবং সেই সাউন্ডটাই কিন্তু আসলে স্কুলের স্টুডেন্টরা শুনতে পেত। ঠিক আছে? তো এখান থেকে আসলে শব্দের উৎপত্তি। শব্দ কিন্তু পুরোটাই কম্পন থেকে আসে। ধরো ঘন্টা আওয়াজ করা শুরু করেছে, এবং সে অবস্থায় তুমি যদি হাত দিয়ে এখানে ধরো, তাহলে দেখবে তোমার সব ধরনের আওয়াজ বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? কারণ তুমি যখন হাত দিয়ে ধরেছো তখন কিন্তু কম্পনটাও থেমে গেছে, কম্পন কিন্তু তখন আর নেই। তুমি হাত দিয়ে ধরার আগ পর্যন্ত কিন্তু কাঁপছিল এই বস্তুটা, সো সাউন্ডও কিন্তু হচ্ছিল। তুমি যেই হাত দিয়ে ধরলে সাথে সাথে কি তোমার কম্পনটা থেমে গেল, আর যেহেতু কম্পন থেকে শব্দের উৎপত্তি, কম্পন যেহেতু চলে গেল, শব্দও তোমার বন্ধ হয়ে গেল। অর্থাৎ আমরা কি বুঝলাম? কম্পন থেকে আসলে শব্দের উৎপত্তি হয়। আচ্ছা, ধরো তোমার এখানে সাউন্ডটা ক্রিয়েট হলো, কিন্তু সাউন্ডটা তৈরি হওয়ার পর তোমার কানে কীভাবে পৌঁছাচ্ছে? ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার কানটা মনে করো এখানে, তুমি মনে করো এখানে দাঁড়িয়ে আছো, তোমার কানটা মনে করো এই জায়গাতে আছে। জিনিসটা হয় কি, তোমার কান এবং এই বস্তু যেখান থেকে তোমার উৎসটা, যেখান থেকে শব্দটা উৎপন্ন হচ্ছে, এদের মধ্যে তোমার কি বাতাসের স্তর আছে, বিশাল বাতাসের স্তর আছে। এই স্তরের মধ্যে আসলে কম্পন তৈরি হয়। এই বস্তু যখন কাঁপছে, তার সংস্পর্শে থাকা বায়ু কিন্তু কাঁপছে। এই বায়ু কাঁপতে 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 এই কম্পনের মাধ্যমে তোমার এখান থেকে এই সাউন্ডটা ঘুরে 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 এসে তোমার কানে গিয়ে পৌঁছায়। তোমার কানের মধ্যে কিন্তু একটা পর্দা আছে, সেই পর্দার গায়ের মধ্যে এই শব্দটা ধাক্কা দেয়। এই ধাক্কা দেওয়ার পর তোমার মস্তিষ্ক বুঝতে পারে যে একটা শব্দ উৎপন্ন হচ্ছে, তখন তুমি এই শব্দটা শুনতে পাও। একটা জিনিস খেয়াল করে দেখবে, সব ধরনের বস্তুর মধ্য দিয়ে কিন্তু সমানভাবে শব্দ সঞ্চালিত হয় না। কীরকম? ধরো ধরো বাতাস, তুমি মনে করো এখানে দাঁড়িয়ে আছো, ধরো কি বলবো, ধরো তোমার ফ্রেন্ড এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তাহলে তোমাদের মধ্যে কিন্তু বাতাসের স্তর পড়ে আছে। তুমি যদি মনে করো এখানে কোনো একটা সাউন্ড করো, সেই সাউন্ডটা কিন্তু বাতাসের মধ্যে প্রবাহিত হয়ে ওর কানে এসে পৌঁছাবে। ধরো একটা নির্দিষ্ট পরিমাণ সময় লাগলো তোমার অবস্থান থেকে এই শব্দটা তোমার বন্ধুর অবস্থানে পৌঁছানোর জন্য। এই পুরো ঘটনাটা যদি আমরা এখন একটা মনে করো সুইমিং পুলের মধ্যে করি, তুমি এবং তোমার ফ্রেন্ড দুজনই পানির নিচে বসে আছো বা দাঁড়িয়ে আছো বা সাঁতার কাটছো, এবং এই অবস্থায় তুমি সাউন্ড তৈরি করেছো। তোমার ফ্রেন্ড কিন্তু আগের চেয়ে অনেক তাড়াতাড়ি সেই শব্দটা শুনতে পাবে। কারণ হচ্ছে বায়বীয় পদার্থ, বাতাস বা বায়বীয় পদার্থের চেয়ে তরল পদার্থের মধ্যে শব্দ আরও বেশি তাড়াতাড়ি সঞ্চালিত হয়। এর চেয়েও বেশি তাড়াতাড়ি সঞ্চালিত হয় কঠিন পদার্থের মধ্য দিয়ে। মনে করো একটা লোহার পাইপ মনে করো এরকম। এই পাইপের মনে করো অনেক বড় একটা পাইপ। এই পাইপের এক মাথায় তুমি মনে করো জোরে একটা সাউন্ড করলে, এবং মনে করো অপর প্রান্তে তোমার একটা ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। তুমি যখন সাউন্ডটা করবে, তখন তোমার বন্ধু যদি অনেক অনেক দূরে দাঁড়িয়ে থাকে, মানে তোমার এই লেন্থটা যদি অনেক অনেক বড় হয়, তাহলে তোমার ফ্রেন্ড অ্যাকচুয়ালি দুইটা সাউন্ড শুনতে পাবে। তুমি সাউন্ড করেছো একটা, কিন্তু তোমার ফ্রেন্ড শুনতে পাবে দুইটি সাউন্ড। কেন বলতে পারো? কারণ হলো তোমার এইখানে কিন্তু পাইপের মধ্য দিয়ে বাতাস আছে, আবার পাইপ নিজে কিন্তু একটা কঠিন পদার্থ। তুমি যখন সাউন্ড তৈরি করছো, তোমার সেই সাউন্ডটা কিন্তু এই পাইপের কণার গা দিয়ে একবার বন্ধু কানে যাচ্ছে, আবার পাইপের ভেতরে যে বাতাস আছে সেই বাতাস দিয়ে আরেকবার ভেতরে যাচ্ছে। সো পাইপ দিয়ে এই পাইপের গা দিয়ে একবার কানে আসছে, আবার এই বাতাস দিয়ে আরেকবার কানে আসছে।
পাইপই তোমার কঠিন পদার্থ না? কঠিন পদার্থ দিয়ে আমি কি বলেছি, অনেক অনেক বেশি তাড়াতাড়ি শব্দ সঞ্চারিত হয়। তো যেই কারণে এই পাইপের মধ্য দিয়ে এই শব্দটা তোমার বন্ধুর কানে আগে প্রবেশ করবে এবং তারপরে একটা নির্দিষ্ট সময় পর এই বাতাসের মধ্য দিয়ে শব্দটা বন্ধুর কানে প্রবেশ করবে। তুমি এজন্য সাউন্ড উৎপন্ন করেছো একটা, কিন্তু তোমার বন্ধু 2 রকমের সাউন্ড শুনতে পাচ্ছে। এই 2 রকমের সাউন্ড শুনতে পাওয়া এটাকে বলা হয় প্রতিধ্বনি। এবং হিসাব করে দেখা গেছে যে, মনে করো একটা সহজ এক্সাম্পল যদি দেই, বাতাসে তোমার শব্দের বেগ হচ্ছে মোটামুটিভাবে 330 মিটার পার সেকেন্ড, এই টাইপের কিছু একটা। পানিতে একই শব্দের বেগ হচ্ছে 1496 মিটার পার সেকেন্ড। আবার অ্যালুমিনিয়ামে এই সেম শব্দের বেগ হচ্ছে 6420 মিটার পার সেকেন্ড। খেয়াল করেছো, বাতাসে মাত্র 330 আর অ্যালুমিনিয়ামে 6420 মিটার পার সেকেন্ড। কতটুকু হিউজ ডিফারেন্স দেখেছো? একটু মাথায় রেখো জিনিসটা। তো আমরা তো জানলাম যে অ্যাকচুয়ালি শব্দটা কম্পনের মাধ্যমেই উৎপন্ন হয় এবং আমাদের কানে এসে পৌঁছায়। কম্পন বন্ধ হয়ে গেলে শব্দ বন্ধ হয়ে যায়, আমরাও শব্দ শুনতে পাই না। কিন্তু সব ধরনের শব্দই কি আমরা শুনতে পাই আসলে? আচ্ছা, শব্দ মাপার এককটা হচ্ছে কি আসলে হার্টজ। হার্টজ HZ দিয়ে লেখা হয়, বা বাংলায় যদি লিখি জিনিসটা হচ্ছে কি এরকম, হার্টজ। আচ্ছা, মনে করো 1 সেকেন্ডে যদি কোনো বস্তু 2 বার কাঁপে, তাহলে আমি বলবো ওই বস্তুর কম্পনটা হচ্ছে 2 হার্টজ। ধরো বললাম 1 সেকেন্ডে বস্তুটা মনে করো ধরো 50 বার কাঁপলো, তাহলে ওই বস্তুটার কম্পন হচ্ছে বা কাঁপার পরিমাণটা হচ্ছে 50 হার্টজ। এটাকে বলা হয় তোমার ফ্রিকোয়েন্সি বা কম্পন সংখ্যা। এই যে মাপছি হার্টজ, এটাকে বলা হয় তোমার ফ্রিকোয়েন্সি। ইংলিশে বলা হয় ফ্রিকোয়েন্সি, বাংলায় বলা হয় কম্পন সংখ্যা, অর্থাৎ 1 সেকেন্ডে কয়বার কাঁপছে। আচ্ছা, আমাদের কান একটা নির্দিষ্ট রেঞ্জের ফ্রিকোয়েন্সি শব্দ বা কম্পনের শব্দ শুনতে পায়। আমাদের কানের রেঞ্জ হচ্ছে এরকম, আমাদের কান 20 হার্টজ থেকে শুরু করে 20,000 হার্টজ এই পর্যন্ত তোমার শব্দ শুনতে পায়। যদি কোনো একটা বস্তুর কম্পন 1 সেকেন্ডে মনে করো সে 100 বার কাঁপলো, অর্থাৎ কোনো একটা বস্তুর কম্পন যদি 100 হার্টজ হয়, তাহলে আমি ওই বস্তুর সাউন্ড শুনতে পাবো। কিন্তু মনে করো কোনো বস্তুর কম্পন মনে করো কথার কথা কোনো কারণে বললাম 5 হার্টজ, তাহলে এই বস্তুর সাউন্ড কিন্তু উৎপন্ন হচ্ছে, কিন্তু আমি সেই সাউন্ড শুনতে পাবো না। কারণ হচ্ছে আমার কানের সাউন্ড শুনতে পাওয়ার ক্ষমতা শুরুই হচ্ছে 20 হার্টজ থেকে, আর এই বস্তুর কম্পন হচ্ছে 5 হার্টজ, সুতরাং এটা শুনতে পাবো না। আচ্ছা, আরেকটা কথা, বাজারে অনেক রকমের অ্যালার্ম অনেক রকমের বাঁশি পাওয়া যায় পোষা কুকুরকে ডাকার জন্য। সেই ধরনের বাঁশি তুমি যখন ফু দাও তখন দেখবে ওই ধরনের বাঁশি আসলে কোনো শব্দ উৎপন্ন হচ্ছে না, কিন্তু সেই পোষা কুকুরটা কিন্তু ঠিকই অনেক দূর থেকে ছুটে তোমার কাছে চলে আসে। এটা আসলে কীভাবে হয়? আসলে ওই সকল বাঁশি তুমি যখন ফু দাও তখন ওই বাঁশিগুলো আসলে 20,000 হার্টজের চেয়েও অনেক 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 বেশি কম্পনের সাউন্ড উৎপন্ন করে। অর্থাৎ মনে করো 20,000-এর চেয়ে অনেক অনেক বেশি, মনে করো 30,000 হার্টজের মতো করে কম্পন সংখ্যা একটা সাউন্ড উৎপন্ন করে। আমাদের কানের রেঞ্জ যেহেতু 20,000 হার্টজ পর্যন্ত, এই কারণে আমি কিন্তু আসলে 20,000 হার্টজের চেয়ে বেশি কম্পনের সাউন্ড শুনতে পাচ্ছি না, যেই কারণে ওই সাউন্ডটা আমি শুনতে পাই না। কিন্তু কুকুরের কম্পন সহ্য করার ক্ষমতা কিন্তু মানুষের মতো না, কুকুরের কিন্তু এর চেয়ে অনেক বেশি সহ্য ক্ষমতা আছে, যেই কারণে আমি যে সাউন্ড উৎপন্ন করছি তার কম্পন সংখ্যা যদিও 20,000-এর চেয়ে বেশি এবং আমি শুনতে পাচ্ছি না, কিন্তু কুকুর কিন্তু ঠিকই এটা শুনতে পাচ্ছে, এবং সে শুনতে পাওয়ার কারণেই সে কিন্তু দৌড়ে তোমার কাছে চলে আসছে। আচ্ছা বন্ধুরা, আজকে তাহলে আমরা শব্দের উৎপত্তি এবং শব্দের সঞ্চালন সম্পর্কে একটু আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই।